নমস্কার, শুরু করছি প্যারালাল ঝলক। ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার বুলেটিন নিয়ে আপনাদের সাথে আছি আমি উর্না। আইএসএল থেকে আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। আই লিগের আকাশে কালো মেঘ। ভারতীয় ফুটবলের ঐতিহ্যের লিগে অশনি সংকেত। শুরু হতে আর মাত্র 5 দিন বাকি, তার আগেই শুরু হওয়া নিয়ে ঘোর অনিশ্চয়তা। আই লিগের ক্লাবগুলো দলবদ্ধভাবে বিদ্রোহ প্রতিবাদের পথে হাঁটল। ক্লাব কর্তাদের দাবি, ভালো ব্রডকাস্টিংয়ের কথা বলা হয়েছিল তাদের, হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। এখনও পর্যন্ত তারা কোথায় আই লিগ দেখানো হবে তা জানে না। ফেডারেশনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগই তুলছে আই লিগ ক্লাবগুলো। ফেডারেশনের তরফে আমাদের বলা হয়েছিল যে এক বড় চ্যানেলে এবারের আই লিগ দেখানো হবে, কিন্তু এখনও পর্যন্ত আমরা জানি না কোথায় দেখানো হবে এই আই লিগ। যদি টেলিভিশন ব্রডকাস্ট না হয়, আমরা কোনো রকম স্পন্সর পাবো না। এখনও পর্যন্ত স্পন্সর নেই। ব্রডকাস্টিংয়ে আই লিগ নিয়ে নানান রকমের ভাবনার কথা বলা হয়েছিল, কিন্তু কিছুই হচ্ছে না। ফেডারেশনের শেষ 1 মাসে 5 বার চিঠি দিয়েছিলাম, এখনও পর্যন্ত কোনো রকম উত্তর পাইনি। ব্রডকাস্ট, টিকিট, কোনো কিছু সম্বন্ধেই আমরা কিছু জানি না। ব্রডকাস্টিং না হলে কিভাবে চলবে? আমাদের একসঙ্গে বসতে হবে। খেলা যদি দেখাই না যায়, তবে আমরা কোনো রকম সাপোর্টই পাবো না। ফেডারেশনকে আবার আবেদন করছি, একটু ভেবে দেখুন, সবার সঙ্গে আলোচনা করুন। যদি ব্রডকাস্টিং সম্বন্ধে জানতে না পারি, তবে লিগ শুরু নিয়ে অনিশ্চয়তা তো থাকবেই। সাংবাদিক সম্মেলনের পরই রিলায়েন্স স্পোর্টস হেড দেবাং ভীমজিয়ানিকে চিঠি লিখলেন আই লিগ ক্লাব কর্তারা। ব্রডকাস্টিং নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাকেই মধ্যস্থতা করে সমস্যা সমাধানের আবেদন করলেন ক্লাব কর্তারা। কথা রাখেনি ফেডারেশন, আর তাতেই ক্ষুব্ধ আই লিগের ক্লাব কর্তারা। তাদের সঙ্গে ব্রডকাস্টিং সহ বেশ কিছু বিষয় নিয়ে যে কথা হয়েছিল, সেই কথাই নাকি ভারতীয় ফুটবল সংস্থা পূরণ করেনি, আর তাতেই শুরু হয়েছে চাপানুতোর। এক শীর্ষস্থানীয় ব্রডকাস্টারের কথা বলা হলো, আই লিগ ক্লাব কর্তাদের মতে তা নাকি এখনও পর্যন্ত চূড়ান্ত নয়। এমন পরিস্থিতিতে তাদের বড়সড় ক্ষতির মুখে পড়তে হতে পারে বলেই মনে করছেন ক্লাব কর্তারা। No, it is not a question of possible. Last 1 week to go, we don't have idea, no, because when we have approached sponsors telling that it will be telecast on the top channels. And a month back in a meeting, the AFF president says that you don't have to pay any money. We'll telecast all the matches free of cost, and Sony will be the broadcaster. After that, there is no use, nothing. Then we come to hear unofficially. So, without any information, for example, we have blocked the entire tickets for the all 12 away matches. And now we are also party to the other clubs when they say let us go and without broadcaster we're not playing. We are also agreed to it. But for us, all these tickets will go for a loss only. We'll have to request the airline carrier and all that. All this is a big confusion for. But still we are doing, because when we don't have a broadcaster, how will we pay a league? For example, I will have to, just for my interest in the game and passion for the game, I can't go for 24 matches. I can watch the TV only. For everyone it is the same, no. We are spending crores in a year. End of the day, even we can't watch a match in a proper channel. Then why should we spend so many money? So much of money. আই লিগ ঘিরে জটিলতা। ব্রডকাস্টিং নিয়ে আগামী সোমবারই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। সোমবার বৈঠকেই ব্রডকাস্টিং বিষয় নিয়ে সিদ্ধান্ত নেবেন কর্তারা। আই লিগ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ব্রডকাস্টিং নিয়ে ক্লাবগুলো অন্ধকারে। সেই অভিযোগ নিয়েই এদিন সাংবাদিক সম্মেলনও করে আই লিগ ক্লাবগুলো। তবে ফেডারেশন কর্তারা আশাবাদী, সোমবার বৈঠকের পরই হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন তারা। শুরু হয়ে গেল সন্তোষ ট্রফি। প্রথম ম্যাচেই 4-0 গোলে ঝাড়খণ্ডকে হারালো বাংলা। এদিন ম্যাচ জুড়ে ছিল বাংলার দাপট। প্রথমার্ধেই মনতোষ মাঝির গোলে এগিয়ে যায় বাংলা। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন রবি হাসদা। চতুর্থ গোলটি করেন ইসরাফিল দেওয়ানের পরিবর্ত হিসেবে নামা নরহরি শ্রেষ্ঠা। ম্যাচের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলার কোচ সঞ্জয় সেন। তিনি সাফ জানিয়ে দিলেন, টিমের এই জয়ে খুশি হলেও আত্মতুষ্টিতে ভুগছেন না। লড়াই করেছে, এইটাই আমার কাছে প্রাপ্তি, যে 90 মিনিটস বা 95 মিনিটস অবধি তোমাদেরকে কন্টিনিউয়াস 4 গোল হয়ে যাবার পরে একটা ছেলেও ক্যাজুয়াল হয়নি। দিস ইজ আ ভেরি ভেরি গুড থিং ফর যে কোনো টিমের জন্য। এটা একটা খুব ভালো। সন্তোষ ট্রফিতে বাংলার প্রথম জয়। উচ্ছ্বসিত বাংলার ফুটবল মহল। প্রাক্তন ফুটবলার থেকে ফুটবল প্রশাসক সবাই একদিকে যেমন খুশি, তেমনি আশা করছেন গোটা টুর্নামেন্টে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে বাংলা দল। রবি হাসদা ভালো গোল করেছে, দুটো গোলই ভালো। তার সাথে মনতোষ এবং পুরো টিমটাই ভালো খেলেছে। আমি একজনের নাম বলবো না, রবি হাসদা গোল করতে পারে, গোলের পাস যেগুলো বাড়িয়েছে অসাধারণ। পুরো টিম ভালো খেলেছে। দেখুন, আমি সবসময় 100% আশাবাদী।
আমার এখানে আশা তো আমাকে রাখতেই হবে এবং আশাবাদী বটে এবছর আমরা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদারও বটে। আমি একজন খেলোয়াড় হিসেবে এটুকুই বলবো যেন তৃপ্তিটা না আসে, যে স্যাটিসফ্যাকশানটা চলে আসলো, আসার পরে একটু খেলাটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। কোনো টিমই ছোট নয়, সবাই সবার বেস্ট দিতেই এসছে, আর আমাদের ছেলেরাও বেস্ট দিয়েছে, আশা করি আরও বেস্ট দেবে। সঞ্জয় দা তো খুব ভালো গাইড করেছে। আমার বিশ্বাস যে এটা আমাদের খালি প্রস্তুতি টুর্নামেন্ট চলছে, সন্তোষ ট্রফির এটা প্রস্তুতি। তুমি 4-0 জেতা মানে আবার আমি এখানে কী বলবো যে খারাপ খেলবে না, অনেক ভালো, যথেষ্ট ভালো। প্রথম দিকটা একটু প্রবলেম হচ্ছিল, ফার্স্ট হাফে সেরকম আমরা শুটিং দেখতে পাইনি, একটা গোল মিস হয়েছে, কিন্তু ওভারঅল যদি দেখো তুমি দেখো ফার্স্ট ম্যাচ বরাবরই যে কোনো টুর্নামেন্টে, আর বাংলা তো একটু সবসময় এক্সপেকটেশন অনেক বেশি থাকে মানুষের, সেই জায়গায় দাঁড়িয়ে 4-0 গুড রেজাল্ট। কল্যাণী স্টেডিয়ামে উদ্বোধন হয়ে গেল এবারের সন্তোষ ট্রফির। স্টেডিয়ামকে বড় আসরের জন্য গড়ে তোলার কাজে সবচেয়ে বড় ভূমিকা কল্যাণী পুরসভা চেয়ারম্যান ও স্টেডিয়াম কমিটির প্রধান নীলিমেশ রায়চৌধুরীর। সফলভাবে সন্তোষ ট্রফি শুরু করতে পেরে দারুণ খুশি তিনি। সন্তোষ ট্রফিতে বাংলা একটা উজ্জ্বল নাম, উজ্জ্বল বর্ণ ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছিল। পুনরুত্থানের যে প্রয়াস আইএফএ করছে, সে প্রয়াসে আজকের যে বাংলা দল ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রদর্শন করলো ক্রীড়াক্ষেত্রে, নিঃসন্দেহে আশাবাদী, আনন্দঘন। আবার এটাও মাথায় রাখতে হবে, আজকে মাঠে দর্শক এসেছে অপ্রত্যাশিত, আমার ধারণা ছিল না এত দর্শক হবে। আর আইএফএও দর্শক নিয়ে এসেছে, নিজেদের যত সংগঠনের সদস্যরা আছেন তাদেরকে এখানে একত্রিত করেছেন। এ তো খেলা নয়, যেন ফুটবল মেলা। বাংলার মাটিতে এ মেলা কল্যাণীর বুকে ঘটল সন্তোষ ট্রফিকে কেন্দ্র করে, আমরা গর্বিত। বাংলা এগিয়ে চলবে, প্রথম ম্যাচ, দ্বিতীয় ম্যাচ পরের দিন যেদিন আছে, দেখবে এর থেকে আরও উন্নত খেলা হবে। এগোবে যত বাংলা তত জ্বলে উঠবে। আমার গর্ব কি, আমাদের মাঠের ছেলে, আমার একাডেমির ছেলে বাংলা দলে খেলছে, এটাই কল্যাণীর প্রাপ্তি। সংস্কৃতি নগরী কল্যাণী, প্রমাণিত ক্রীড়া নগরী কল্যাণী। জয় দিয়ে সন্তোষ ট্রফি যাত্রা শুরু করেছে বাংলা। এই দলে মোহনবাগানের কোনো খেলোয়াড় নেই। কয়েকদিন আগে মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেছিলেন তাদের জানানো হয়নি খেলোয়াড় পাঠানোর জন্য, কিন্তু আইএফএর দাবি তারা মোহনবাগানকে চিঠি দিয়েছে। সেই মেলের কপি তুলে ধরে এই দাবি করলেন আইএফএর সচিব অনির্বাণ দত্ত। তা নিয়েই ময়দানে শুরু হলো নতুন বিতর্ক। এতগুলো ক্লাব, প্রত্যেকটা ক্লাবের থেকে প্লেয়ার এসে ট্রায়ালে এসেছে এবং প্রত্যেকটা ক্লাবকে আমরা চিঠি দিয়ে জানিয়েছি যে তোমরা তোমাদের প্লেয়ার নমিনেট করে পাঠাও। কোচের লিস্ট তো গেছেই, সঙ্গে ক্লাবদেরও বলা হয়েছে তোমরা তোমাদের ভালো প্লেয়ার নমিনেট করে ট্রায়ালে পাঠাও, যাতে কোচ বেছে নিতে পারে। এবং সেই চিঠি কিন্তু মোহনবাগানের কাছেও গেছে। উনি হয়তো ফুটবলের ব্যাপারটার সাথে অত ওতপ্রোতভাবে জড়িত নয়, তাই জন্য হয়তো উনি জানেন না, কিন্তু আমরা চিঠি দিয়ে সকলকে জানিয়েছি। এবং যে ক্লাবের থেকে প্লেয়াররা ট্রায়ালে আমরা যাদের টাকা ছিল তাদের ডাইরেক্ট ডেকেছিলাম। এছাড়া মানে কোচের লিস্টে যারা ছিল, এছাড়া ক্লাবরা যাদের পাঠিয়েছে তাদেরও ট্রায়ালে দেখা হয়েছে এবং সবার মধ্যে থেকে বেছে নিয়ে কিন্তু টিম তৈরি করেছে আমাদের কোচ। আজ প্রদ্যুৎ দত্তের মৃত্যুদিন। তাদের জর্জ টেলিগ্রাফ তাঁবুতে পালিত হলো তার প্রয়াণ দিবস। প্রদ্যুৎ দত্ত বাংলার ফুটবল প্রশাসনে বিরাট নাম। আইএফএ সচিব থাকাকালীন বাংলার ফুটবলে তার অনেক কর্মকাণ্ড। তিনি চলে গেছেন 30 বছর হলো। এখন আইএফএ সচিব তার পুত্র অনির্বাণ দত্ত। বাবার স্মৃতিচারণায় আবেগ অনির্বাণের গলায়। 30 বছর হয়ে গেল বাবা নেই, কিন্তু ফুটবল মাঠে এসে দাঁড়ালে কোথাও একটা যেন বাবার উপস্থিতি উপলব্ধি করি। আজকে ম্যাচের শুরু থেকেই মনে হচ্ছিল যে এই ম্যাচটা আমার পক্ষে থাকবে। মনে হলো আজকের জেতাটা বোধহয় বাবারই আশীর্বাদ। মাঠে নেমে পড়ল ইস্টবেঙ্গল। বিরতির পর শনিবার থেকে শুরু হলো অস্কার ব্রুজোর অনুশীলন। ক্লেটন সিলভা ছাড়া অবশ্য আর কোনো বিদেশি ফুটবলার এখনও এসে পৌঁছাননি। তবে হেক্টর ইউস্তে আসবেন 21 তারিখে। জাতীয় শিবিরে থাকায় অনুশীলনে ছিলেন না আনোয়ার ও জিকসান। গিল ভাইরাও অনুপস্থিত। ইস্টবেঙ্গলের পরের ম্যাচ নর্থ ইস্টের বিরুদ্ধে। অনুশীলন শুরুর দিনও ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকারের সঙ্গে মিনিট 15 মিটিং সেরে নিলেন লাল হলুদ কোচ অস্কার ব্রুজো। মহেশ ও নন্দকুমার ইস্যুতে ফেডারেশন জানিয়ে দিয়েছে তাদের বড় শাস্তি হচ্ছে না, এক ম্যাচ করেই সাসপেন্ড 2 ফুটবলার। তবে নন্দর কেন আরও বেশি শাস্তি হবে না সেটা জানতে চেয়েছে ফেডারেশন। ইস্টবেঙ্গল অবশ্য তার জবাবও পাঠিয়ে দিয়েছে। আইএসএল এর রেফারিং ইস্যুতে বেশ অসন্তোষ ইস্টবেঙ্গলে। তারা ফেডারেশনে প্রতিবাদও জানিয়েছে। শনিবার ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান আলোচনার জন্য আগামী 19 তারিখে তাদের আহ্বান জানিয়েছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। আলোচনায় তাদের দাবি না মিটলে অন্য পথে হাঁটতে চায় ইস্টবেঙ্গল।
মাঠে নেমে পড়েছে ইস্টবেঙ্গল। মোহনবাগান মাঠে নামবে সোমবার থেকে। বিরতির পর দল বল নিয়ে প্রস্তুতি শুরু করে দেবেন হোসে মলিনা। রবিবারই ফুটবলাররা শহরে চলে আসছেন। আগামী 23 তারিখে জামশেদপুরের বিরুদ্ধে হোম ম্যাচে নামবে টিম মোহনবাগান। ক্লাব ফুটবলে আল নাসেরের হয়ে ধারাবাহিক ভালো পারফরমেন্সের পর এবার নেশন লিগে জাতীয় দলের জার্সিতেও জ্বলে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পোল্যান্ডের বিপক্ষে 39 বছর বয়সী এই তারকার জোড়া গোলে 5-1 ব্যবধানে ম্যাচ জিতেছে পর্তুগাল। এর ফলে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি 132 ম্যাচ জয়ী ফুটবলার হিসেবে নতুন রেকর্ডও করলেন রোনাল্ডো। পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোর গোল সংখ্যা দাঁড়িয়েছে 135 এবং তার কেরিয়ারের মোট গোল সংখ্যা 910। সব মিলিয়ে সর্বোচ্চ স্কোরার হিসেবে স্বমহিমায় এখনও জলজল করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডোর হাত ধরেই পোল্যান্ডকে হারিয়ে নেশন লিগের কোয়ার্টার ফাইনালে উঠল পর্তুগাল। এ মরশুমে শুরুটা ভালোই করেছিলেন কিলিয়ান এমবাপে। স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক ম্যাচে গোলও পেয়েছিলেন। ফাইনালে আটলান্টাকে হারিয়ে জিতেছেন ইউএফা সুপার কাপের শিরোপাও। কিন্তু বর্তমানে একেবারেই ছন্দে নেই এমবাপে। রিয়ালের হয়ে শেষ 7 ম্যাচে মাত্র 1টি গোল করেছেন এই ফরাসি তারকা। এমনকি জাতীয় দলেও সুযোগ হয়নি তার। এবার তাঁকে নিয়ে মুখ খুললেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশা। সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এমবাপে জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে তিনি জানিয়েছেন, এটা বাস্তবতা যে সে কঠিন পরিস্থিতিতে আছে। নিশ্চিতভাবেই সে এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে যেটা তার কেরিয়ারের জন্য সুখকর নয়। সে আসতে চেয়েছিল। আমি মনে করেছি এই মুহূর্তে তার দলে না নেয়াই ভালো, কারণ তার শারীরিক এবং মানসিক সমস্যা আছে। কোপা আমেরিকা সেমিফাইনালে কলম্বিয়ার কাছে হেরে বিদায় নিয়েছিল উরুগুয়ে। এরপর থেকে ছন্দহীন হয়ে পড়ে গোটা দল, যেন জিততেই ভুলে যায় তারা। গুয়েতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচে ড্রয়ের পর বিশ্বকাপ বাছাইয়ে টানা 4 ম্যাচে জয়ের স্বাদ পায়নি উরুগুয়ে। অবশেষে দুঃসময় কাটল। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে নাটকীয় জয় পেল তারা। কলম্বিয়াকে 3-2 গোলে হারিয়ে কোপা আমেরিকা হারের প্রতিশোধ নিল উরুগুয়ে। গজে ভারতের সামনে ঠাসা ক্রীড়াসূচি। ভারতীয় দলের সব খবর তো রয়েছে, সেই সঙ্গে রয়েছে বিশ্ব ও ঘরোয়া ক্রিকেটের অন্যান্য সব খবর। আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট লে ছক্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে স্বস্তি একেবারেই নেই ভারতীয় শিবিরে। আন্তঃস্কোয়াড প্রস্তুতিতে আঙ্গুলের চোট পেলেন শুভমান গিল। তার আঙ্গুলের চোট হওয়ার পর থেকেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে খেলা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা। যদিও হাতে এখনও বেশ কয়েকটা দিন সময় রয়েছে। শুভমান গিল সুস্থ হয়ে উঠতে পারেন কিনা সেটা তো সময়ই বলবে, কিন্তু একের পর এক চোট যে টিম ম্যানেজমেন্টের চিন্তা বাড়াচ্ছে তা বলাই যায়। বাবা হলেন রোহিত শর্মা। শুক্রবার এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ঋতিকা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শেষ হওয়ার পরই রোহিত শর্মার দ্বিতীয়বার বাবা হওয়ার খবর সামনে এসেছিল। এমন সময় স্ত্রী এবং পরিবারের পাশে থাকার জন্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেও তার খেলা ঘিরে অনিশ্চয়তা ছিল। শুক্রবারই পুত্র সন্তানের বাবা হয়েছেন ভারত অধিনায়ক। এই মুহূর্তে মুম্বাইতেই রয়েছেন তিনি। দলের সঙ্গে অস্ট্রেলিয়া না গেলেও মুম্বাইতেই প্রস্তুতি সারছেন ভারতীয় দলের অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্ব রেকর্ড গড়লেন সঞ্জু স্যামসন। বিশ্ব ক্রিকেটের প্রথম ব্যাটার হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে 3টি টি20 সেঞ্চুরি করলেন সঞ্জু। শুধুমাত্র একটি রেকর্ডই অবশ্য নয়, এদিন প্রোটিয়াদের বিরুদ্ধে আরও একটি রেকর্ড গড়েছেন ভারতের এই তারকা ক্রিকেটার। তিনিই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে এক টি20 সিরিজে জোড়া সেঞ্চুরি করেছেন। সঞ্জুর এই পারফরমেন্সে উচ্ছ্বসিত সকলে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া সেঞ্চুরি সঞ্জু স্যামসন এবং তিলক ভার্মার। সেই সঙ্গে জোহানেসবার্গে তারা গড়লেন এক বিরল রেকর্ড। টি20 মঞ্চে দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড গড়লেন সঞ্জু স্যামসন এবং তিলক। প্রোটিয়াদের বিরুদ্ধে এদিন 93 বলে 210 রানের পার্টনারশিপ গড়েছিলেন তারা। তাদের পারফরমেন্সের হাত ধরেই সিরিজও জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচ শেষে তাদের প্রশংসায় ভরিয়ে দিলেন সূর্যকুমার যাদবও। পাক অধ্যুষিত কাশ্মীরে হবে না আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর। গত শুক্রবারই পাকিস্তানের তরফে চ্যাম্পিয়ন্স লিগের গ্লোবাল ট্যুরের একটি সূচি প্রকাশ করা হয়েছিল। সেখানে পাক অধ্যুষিত কাশ্মীরে 3টি জায়গা দেখানো হয়েছিল। শোনা যাচ্ছে এরপরই নাকি বিসিসিআইয়ের তরফে আপত্তি জানানো হয়েছিল। শনিবারই সেই 3 জায়গাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আইসিসির তরফেই ঘোষণা করা হয়েছে এই 3 জায়গাকে বাদ রাখতে হবে। চলতি রঞ্জি ট্রফিতে 4 ম্যাচ পর প্রথম জয়ের মুখ দেখল বাংলা। মধ্যপ্রদেশকে 11 রানে হারালো তারা। বাংলার প্রথম ইনিংস শেষ হয় 228 রানে। বাংলার বোলারদের দাপটে মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে তোলে 167 রান। দ্বিতীয় ইনিংসে বাংলা করে 276 রান। 337 রান তাড়া করতে নেমে মধ্যপ্রদেশ গুটিয়ে যায় 326 রানে। 92 রান এবং 4টে উইকেট নিয়ে ম্যাচের সেরা হন শাহবাজ আহমেদ। তবে প্রত্যাবর্তনের ম্যাচে সকলের নজর ছিল মোহাম্মদ শামির দিকে। শামি প্রথম ইনিংসে 4টি এবং দ্বিতীয় ইনিংসে 3টি উইকেট নেন। ক্রিকেট ছাড়াও রয়েছে অন্যান্য সব খেলার খবর, আর সেসব নিয়ে আমাদের সেগমেন্ট উইন প্লে।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপ্রতিরোধ্য ভারতের মহিলা হকি দল। সেমিফাইনালে তারা বিশ্বের 1 নম্বরে থাকা চীনকে 3-0 গোলে কার্যত উড়িয়ে দিল। এদিন ম্যাচের 32 মিনিটে সঙ্গীতা কুমারীর গোলে এগিয়ে যায় ভারত। 37 মিনিটে অধিনায়ক সালিমা তেতে ব্যবধান বাড়ান। ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার দীপিকা। আগামী রবিবার জাপানের বিরুদ্ধে ফাইনালে নামবে ভারত। টাইসনের প্রত্যাবর্তনের দিনই প্রথম ভারতীয় বক্সার হিসেবে WBC বিশ্ব র্যাঙ্কিংয়ে জায়গা করে নিলেন হরিয়ানার ছেলে নীরজ গোয়াত। এদিন তিনি মুখোমুখি হন হুইন্ডারসন নুনেসের। গোটা ম্যাচ জুড়েই আধিপত্য দেখিয়ে 33 বছর বয়সে এই ভারতীয় বক্সার ম্যাচ জেতেন 60-54 ব্যবধানে। এই নিয়ে শেষ 5 বারের 4টিতেই জয় পেলেন তিনি। এর আগে নীরজ প্রথম ভারতীয় পেশাদার বক্সার হিসেবে ভেনেজুয়েলায় 2016 গ্রীষ্মকালীন অলিম্পিক্সের যোগ্যতায় প্রতিদ্বন্দ্বিতা করে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। 19 বছর পর বক্সিং রিংয়ে নেমেছিলেন মাইক টাইসন। 58 বছর বয়সে তিনি লড়লেন 27 বছরের পলের বিরুদ্ধে। বয়স স্বাভাবিকভাবেই থাবা বসিয়েছে টাইসনের খেলায়, কিন্তু মনের জোর একটুও কমেনি। প্রথম দিকে পলকে বেশ চাপেই রেখেছিলেন টাইসন, কিন্তু দ্বিতীয় রাউন্ডের পর হাঁপিয়ে যান টাইসন। মন্থর হয়ে যায় তার গতি। পলের বিরুদ্ধে 74-78 ফলে হেরে গেলেও আবার লড়তে চান টাইসন। ম্যাচ শেষে রিংয়ে দাঁড়িয়েই বেছে নিলেন নিজের প্রতিপক্ষ। এরপর তিনি জেক পলের দাদা 29 বছর বয়সী লোগানের বিরুদ্ধে খেলার ইচ্ছা প্রকাশও করেন। পাশাপাশি যে পলকে খেলার আগে চড় মেরেছিলেন, সেই পলের কাছে ম্যাচ হেরে তাঁকেই বুকে টেনে নিলেন বক্সিংয়ের বিতর্কিত নায়ক টাইসন। খেলার জগতে হরেক রকমের মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়েই আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন। যদি আমি 1000 গোলে পৌঁছাতে পারি সেটা ভালো, যদি না পারি তবে এরপরও আমি ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। বিদেশের মাটিতে এসে এভাবে সিরিজ জেতাটা সহজ কাজ নয়। দলের প্রত্যেক সদস্যের অবদান ছাড়া এটা সম্ভব ছিল না। আমি গোটা দলের জন্য গর্বিত। কৃত্রিম প্রযুক্তি আসার পরে দাবাড়ুরা আরও উন্নত হয়েছে, প্রস্তুতির ধরন পাল্টেছে। দাবাড়ুরা নতুন করে ভাবার সুযোগ পাচ্ছে। আশা করি ভবিষ্যতে এই প্রযুক্তি দাবাকে আরও উন্নত করবে। প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই। খেলার দুনিয়ার যাবতীয় সব খবরের সেরা প্যাকেজ নিয়ে প্যারালাল ঝলক দেখতে থাকুন প্রতিদিন রাত 10টায়।